So hello man, welcome everyone. Welcome to Pratesh Education and Training. আজকে আমরা নিয়ে চলে এসেছি আমাদের ওয়েস্ট বেঙ্গল বা WBPSC এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের আপকামিং যে এক্সামসগুলো আমরা আসতে দেখছি, যেরকম ক্লার্কশিপ নিয়ে নাও, মিসলেনিয়াস নিয়ে নাও, বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কলকাতা পুলিশ অ্যান্ড রাজ্য পুলিশের কনস্টেবল প্লাস ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর নিয়ে নাও। তো এই এক্সামগুলোতে আমাদের জেনারেল সায়েন্স এবং জেনারেল সায়েন্সের মধ্যে থেকে বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজিতে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো রয়েছে বা যে জায়গা থেকে আমাদের এক্সামে ফার্দার কোশ্চেন্সগুলো তৈরি হতে পারে, তো সেই টপিকগুলোকে নিয়ে আমরা একটু এলাবোরেটিভ আলোচনা করব আজকে আমাদের এই ক্লাসের মধ্যে। তো দেখো, আপকামিং যে WBPSC ক্লার্কশিপ নাও, মিসলেনিয়াস নাও বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এক্সামগুলোতে নাও, সেখানে কিন্তু আমরা কোষ থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিভিয়াস ইয়ারগুলোতে আসতে দেখেছি। তাহলে কোষ হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিক, মানে প্রিভিয়াস ইয়ার থেকে আসছে, মানে যারা কোশ্চেন সেট করছেন তারা কিন্তু সেই জায়গাটাকে আরও বেশি করে এমফাসাইজ করার চেষ্টা করছেন। তো চলো দেরি না করে আজকে একদম প্রথমে স্টার্ট করা যাক আমাদের কোষ এবং কোষ বিভাজন, এবং কোষ থেকে ঠিক কোন কোন জায়গা থেকে কোন কোন পয়েন্ট পড়লে আমরা আপকামিং এক্সামসগুলোতে প্রশ্নগুলো পেতে পারি, সেগুলোকেও কিন্তু আমরা এলাবোরেটিভ ওয়েতে আজকে জানবো। ক্লিয়ার হলো এভরিওয়ান? তো চলো ফার্স্ট আমরা স্টার্ট করি যে কোষ কাকে বলে। আচ্ছা, একদম যদি আমাকে বেসিক ডেফিনেশন জানতে চাওয়া হয় কোষ কাকে বলে, যেরকম ধরো একটা তুমি বাড়ি তৈরি করছো, বাড়ির একটা ঘরকে তৈরি করছো, তাহলে ঘর তৈরি করার জন্য তোমার ইটের দরকার। তার মানে তুমি কতগুলো ইটকে একটার ওপর একটা বসিয়ে 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 একটা ঘর বা ফার্দার সেখান থেকে তুমি একটা বাড়িকে তৈরি করতে পারছো কি পারছো না? ঠিক একই রকমভাবে আমাদের দেহটাকে ধরে দেবো আমরা একটা বাড়ি, আর আমাদের দেহের ইটগুলো কি, সেটা হচ্ছে কি কোষ। তাহলে সোজা ভাষায় বলতে হয় কোষ হলো জীবদেহের গঠনমূলক এবং জৈবনিক ক্রিয়ামূলক একক। প্রথম পয়েন্ট প্রত্যেকের ক্লিয়ার হলো, কোষ হলো জীবদেহের গঠনমূলক এবং জৈবনিক ক্রিয়ামূলক একক। দ্বিতীয় পয়েন্ট এখান থেকে আমরা কি জানতে পারছি, প্রথম কোষ আবিষ্কার করছেন কোন বিজ্ঞানী? বাহ, খুব ভালো একটা পয়েন্ট। প্রথম কোষ আবিষ্কার করছেন কোন বিজ্ঞানী? দেখো, সর্বপ্রথম এখান থেকে আমরা কি জানবো, বিজ্ঞানীকে, বিজ্ঞানী হচ্ছেন যে সায়েন্টিস্ট রবার্ট হুক। রবার্ট হুক 1665 সালে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেছিলেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে প্রথম কোষ পর্যবেক্ষণ করছেন বা আবিষ্কার করছেন আমাদের কোন বিজ্ঞানী? তিনি হলেন গিয়ে রবার্ট হুক 1665 সালে, এবং সেটি ছিল একটি মৃত কোষ। তার মানে প্রথম যেই কোষটাকে ডিসকভার করা হলো সেটা কিন্তু আমার একটা মৃত কোষের উদাহরণ, সজীব কোষের উদাহরণ নয়। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা কিন্তু এই লাইন থেকে পেয়ে গেলাম। তৃতীয় লাইনে কি বলছি, চলে আসি আমরা। প্রথম সজীব কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী অ্যান্টনি ভন লেভেনহক। আচ্ছা, তাহলে প্রথম সজীব কোষটাকে, মানে এরকম একটা কোষ আমি আবিষ্কার করব যেটা হচ্ছে কি লিভিং অর্গানিজম বা জীবিত অবস্থায় আছে, তাহলে প্রথম জীবিত কোষটার আবিষ্কর্তার নাম কি? তিনি হচ্ছেন বিজ্ঞানী অ্যান্টনি ভন লেভেনহক। ওকে, রবার্ট হুক, লেভেনহক। রবার্ট হুক আবিষ্কার করলেন প্রথম কোষ যোগ প্রথম মৃত কোষ, আর প্রথম সজীব কোষ আবিষ্কার করছেন কে? আমাদের অ্যান্টনি ভন লেভেনহক। ওকে, যেটি কিন্তু আমরা এক ধরনের একটা ব্যাকটেরিয়া ছিল। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে আসছি কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব মানে কি? কোষ তত্ত্বের বেসিক আইডিয়া দেখো, এলাবোরেটিভ ওয়েতে আমরা জানবো না, যতটুকুনি আমাদের এক্সামের রেসপেক্টে ইম্পর্টেন্ট ততটুকুনি আমাদের জানলেই হবে। একদম প্রথমে আমরা কি জানি, কোষ তত্ত্ব। কোষ তত্ত্ব মানে কি, একটি কোষ তার পূর্ববর্তী কোষ থেকেই কিন্তু আমার তৈরি হয়। কি বললাম পয়েন্টটা বুঝলে? একটি কোষ বা সেল তার জন্ম বা উৎপত্তিটা আমার কি করে হবে, তার আগে থাকা বা তার পূর্ববর্তী থাকা কোনো সেল থেকেই কিন্তু আমার নতুন কোষের উৎপত্তি হবে। এটাই হচ্ছে আমাদের কোষতত্ত্বের মূল তত্ত্বটা। আচ্ছা, এই কোষতত্ত্ব আমাদের দিচ্ছেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ম্যাথিয়াস লেইডেন এবং বিজ্ঞানী থিওডোর সোয়ান। ম্যাথিয়াস লেইডেন দিয়েছিলেন উদ্ভিদ কোষতত্ত্ব বা প্ল্যান্ট সেল থিওরি, অ্যান্ড থিওডোর সোয়ান কি দিয়েছেন? আমাদের অ্যানিমাল সেল থিওরি বা প্রাণী কোষতত্ত্ব। ক্লিয়ার হলো? এত অবধি পয়েন্ট প্রত্যেকের ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে কিন্তু আমরা তিনটে ইম্পর্টেন্ট জিনিস পেলাম, প্রথম মৃত কোষ, প্রথম সজীব কোষ আর কোষ তত্ত্ব। এই ধারণাগুলো আমাদের কে দিয়েছেন?
তো চলো দেরি না করে পরের পয়েন্টে আমরা চলে আসছি। পরের স্লাইডে এই টপিকটা আশা করি প্রত্যেকে দেখতে পাচ্ছ, আর এগুলো কিন্তু আমাদের এক্সামের রেসপেক্টে খুব 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 ইম্পর্টেন্ট। বারবার আমরা আমাদের পেপারে কোশ্চেন আসতে দেখি, প্রথম কোশ্চেন কি, সব থেকে বড় কোষের নাম বলো, সব থেকে ছোট কোষের নাম বলো, সব থেকে লম্বা প্রাণী কোষের নাম কি। তো এগুলো কিন্তু বারবার আমাদের এক্সামে আমরা তৈরি আসতে দেখি, বা বারবার কিন্তু এক্সামে এই কোশ্চেনগুলোকে আমরা রিপিট করতে দেখি। তো একটা জিস্ট বানিয়ে নেব আমরা। চলো প্রথম বলছে আমাদের ক্ষুদ্রতম কোষ। ক্ষুদ্রতম কোষ কোনটা? ক্ষুদ্রতম কোষ হচ্ছে কি মাইকোপ্লাজমা। ওকে, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকামও লিখে নিতে পারো, কারণ অনেক এক্সামে যেরকম ধরো মিসলেনিয়াস সার্ভিস যখন তোমরা দিতে যাবে বা সাব ইন্সপেক্টরের এক্সাম দিতে যাবে, তখন সেখানে কিন্তু মাইকোপ্লাজমার সাথে সাথে ধরো দিয়ে দিল তোমাকে 4টে অপশনই মাইকোপ্লাজমা। ওকে, তো মাইকোপ্লাজমার সাথে সাথে আমরা তার স্পিসিসটাকে হয়তো লিখে নিতে পারি। ওকে, দ্যাট মিনস মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম এটি হলো এক ধরনের ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে কি আমার একটা ক্ষুদ্রতম কোষের উদাহরণ। দ্বিতীয় পয়েন্ট আমার কি বলছে? বৃহত্তম কোষ। বৃহত্তম কোষ মানে কোনটা? বৃহত্তম কোষ মানে হচ্ছে কি আমাদের উট পাখির ডিম। উট পাখির ডিম বা অস্ট্রিচ এগ, সেটা হলো বৃহত্তম কোষ। আচ্ছা, মানব দেহের ক্ষুদ্রতম কোষ কোনটা? বারবার ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ক্ষুদ্রতম কোষ তো আমরা প্রত্যেকেই জানি যে আমাদের মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম এটি এক ধরনের ব্যাকটেরিয়া, কিন্তু যদি আমার এক্সামে কোশ্চেন করে মানব দেহ বা হিউম্যান বডির সব থেকে ছোট কোষের উদাহরণ কোনটা, তাহলে তার সঠিক উত্তর কি হবে? শ্বেত কণিকা বা শ্বেত রক্তকণিকা, যাকে আমরা বলছি হলো কি WBC বা শ্বেত রক্তকণিকা, হোয়াইট ব্লাড কর্পাসেল। এটা কিন্তু মানব দেহের সব থেকে ক্ষুদ্রতম কোষের উদাহরণ। নেক্সট আমরা চলে আসছি মানব দেহের বৃহত্তম কোষ কোনটা। ক্ষুদ্রতম তো পড়লাম, বৃহত্তমটা আমাদের জানতে হবে। বৃহত্তম কোনটা? ডিম্বাণু। ওকে, ডিম্বাণু বা যেটাকে আমরা বলে চলি হচ্ছে কি ওভারি থেকে তৈরি হওয়া আমাদের এগটা। তাহলে ডিম্বাণুটা কি? ডিম্বাণু হলো কি মানব দেহের সব থেকে বৃহত্তম কোষের উদাহরণ। পরবর্তী পয়েন্ট আমাদের কি জানতে হবে? মানব দেহের দীর্ঘতম কোষ কোনটা। দেখে নাও, মানব দেহের দীর্ঘতম কোষের উদাহরণ কি? মানব দেহের দীর্ঘতম কোষের উদাহরণ হলো কি আমাদের স্নায়ু কোষ। মানব দেহের দীর্ঘতম কোষ কোনটা? সেটা আমাদের কিন্তু স্নায়ু কোষ। আচ্ছা, উদ্ভিদ দেহের দীর্ঘতম কোষ আমার কোনটা? মানব দেহ তো আমি পড়লাম স্নায়ু কোষ, তাহলে উদ্ভিদ দেহের সব থেকে দীর্ঘতম কোষ আমার কোনটা হবে? ফাইবার অফ রামি হয়ে যাবে। ফাইবার অফ রামি হয়ে যাবে, যেটা কিন্তু উদ্ভিদ দেহের সব থেকে লম্বা বা দীর্ঘতম কোষের উদাহরণ। ক্লিয়ার হলো এভরিওয়ান? নেক্সট আমরা এখানে চলে আসছি। আচ্ছা, এবারে যারাদেরকে বলে দিতে চাই, যারা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং আপকামিং যে ভ্যাকেন্সিগুলো আসতে পারে, যেরকম মোটর ভেহিকল ইন্সপেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, এই জাতীয় এক্সামগুলোকে যারা ভবিষ্যতে দিতে চাইছো, বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সাব ইন্সপেক্টর, ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল, রাজ্য পুলিশের কনস্টেবল, কলকাতা পুলিশের কনস্টেবল, বা ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে ব্যাংক ক্লার্কের আমার এক্সামসগুলো আছে, যারা এই এক্সামসগুলোকে ফার্দার দিতে চাইছো, তাদের জন্য আমরা প্রতিষ্ঠা এডুকেশনের পক্ষ থেকে নিয়ে এসেছি বেঙ্গল কম্বাইন্ড অনলাইন কোর্স। যেই অনলাইন কোর্সে তোমরা কি পাবে? ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, আইসিডিএস, কেপিএসআই, ডাব্লিউবিপিএসআই, কনস্টেবল, এসএলএসটি, এসএসসি গ্রুপ ডি অ্যান্ড গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, এই প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু আমরা তোমাদের একটা কম্বাইন্ড ব্যাচের মধ্যেই প্রিপারেশন করিয়ে থাকবো। ওকে, পুরো কোর্সের ফি কত? অনলি 689। আর এই 689 শুধুমাত্র আমাদের ওয়ান টাইম পেমেন্ট। আর এই 689 দিয়ে তুমি পে করছো, তাহলে তুমি পুরো এই কোর্সটাকে 1 বছরের জন্য কিন্তু অ্যাক্সেস করতে পারছো। কি কি পাচ্ছি আমরা এই কোর্সটার মধ্যে? দেখো, আমরা পেয়ে যাচ্ছি লাইভ ক্লাস, আমরা পেয়ে যাচ্ছি রেকর্ডেড ক্লাস, আমরা পেয়ে যাচ্ছি আনলিমিটেড মক টেস্ট অ্যান্ড টপিক ওয়াইজ টেস্ট। নেক্সট আমরা কি পাবো? আমরা পেয়ে যাবো সেখানে হচ্ছে কি আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল, এবং যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো থেকে কিন্তু আমাদের আপকামিং এক্সামসে কোশ্চেন্স তৈরি হতে পারে। প্লাস 24/7 ফ্যাকাল্টি সাপোর্ট পাচ্ছ। কোনো কোশ্চেনের মধ্যে যদি তোমাদের কোনো অবজেকশনস থাকে বা ডাউট থেকে থাকে, তাহলে ডাউটটাকে কিন্তু অবশ্যই তোমরা এই অ্যাপের মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারো।
ওকে, এই কোর্সটাকে জাস্ট তোমরা যদি পারচেস করতে চাও তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে আমাদের প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই অ্যাপটাকে অবশ্যই কিন্তু ডাউনলোড করে নিতে হবে। পুরো কোর্সের ফি 689, শুধুমাত্র 689 টাকা। মাত্র 689 টাকায় তোমরা কিন্তু এত কিছুর অ্যাক্সেস পেয়ে যাচ্ছ। আর এই কোর্সটার আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারে কল করে নাও 9088890080-তে। চলে আসছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন, সেটা হচ্ছে কি কোষ প্রাচীর। আচ্ছা, এবারে কোষ প্রাচীরের ব্যাপারটা কিন্তু খুব সুন্দর, কারণ এই কোষ প্রাচীরটা কোথায় দেখতে পাওয়া যায় বলো তো? কোষ প্রাচীর উদ্ভিদ কোষে তো আমার দেখতে পাওয়া যায়, উদ্ভিদ কোষে আমার কোষ প্রাচীর কিন্তু দেখতে পাওয়া যায়, কিন্তু প্রাণী কোষে আমার কোষ প্রাচীরটাকে আবার দেখতে পাওয়া যায় না। কি বললাম, পয়েন্ট ক্লিয়ার হলো? উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখতে পাই, কিন্তু প্রাণী কোষে আমরা কোষ প্রাচীরটাকে কিন্তু দেখতে পাই না। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখতে পাওয়া যায়, কিন্তু প্রাণী কোষে কোষ প্রাচীরকে দেখতে পাওয়া যায় না। আচ্ছা, কোষ প্রাচীর কি? ধরে নাও একটা কোষ, সেই কোষের সব থেকে বাইরের দিকে যে পর্দার মতো আবরণটা থাকে, দ্যাট মিনস আউটার মোস্ট লেয়ার অফ সেল, সব থেকে বাইরে থাকা পর্দা, তাকে বেসিক্যালি আমরা কি বলি? তাকে বেসিক্যালি আমরা কিন্তু কোষ প্রাচীর বলে চলি। কি বললাম, পয়েন্ট ক্লিয়ার হলো? তাকে বেসিক্যালি আমরা কি বলে চলি? তাকেই কিন্তু বেসিক্যালি আমরা কোষ প্রাচীর বলে চলি। তার মানে যদি আমাকে কোশ্চেন করে একটা উদ্ভিদ কোষের সব থেকে বাইরের লেয়ারটার নাম কি, অবশ্যই তো আমরা অ্যান্সার দেবো কোষ প্রাচীর বা সেল ওয়াল। কিন্তু যদি আমার এক্সামে কোশ্চেনটা তৈরি হয় প্রাণী কোষের সব থেকে আউটার মোস্ট লেয়ার বা বহিঃত্বকের নাম কি, তাহলে সেখানে কিন্তু কোষ প্রাচীর আমরা অ্যান্সার করতে পারবো না, কারণ প্রাণী কোষের সব থেকে বাইরের দিকে থাকা লেয়ারটার নাম হলো কোষ পর্দা। কারণ এমাত্রই আমরা পড়লাম কোষ প্রাচীর উদ্ভিদ কোষে দেখতে পাওয়া যায়, কিন্তু প্রাণী কোষে দেখতে পাওয়া যায় না। ক্লিয়ার হলো এভরিওয়ান? চলো নেক্সট, কোষ প্রাচীরের কাজ কি? দেখো, আউটার মোস্ট লেয়ার তো বাইরের দিকে থাকা একটা লেয়ার, তো তার মানে লেয়ারটা কি করবে? বাইরের আঘাতের হাত থেকে কোষটাকে আমার রক্ষা করতে সহায়তা করবে। বাইরের আঘাতের হাত থেকে কোষটাকে আমার রক্ষা করতে সহায়তা করবে। কে করবে? আমার এই কোষ প্রাচীরটা। তাহলে এটাই হলো তার কি প্রধান কাজ। আচ্ছা, এবারে কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি হয় বলতো? কোষ প্রাচীর তৈরি হয় আমাদের সেলুলোজ দিয়ে। পয়েন্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। উদ্ভিদের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? সেলুলোজ দিয়ে তৈরি হয়। আচ্ছা, দুটো কোশ্চেন তোমাদের সামনে রাখবো, এই দুটো প্রশ্নের অ্যান্সার চাই আমি কমেন্ট বক্সের মধ্যে। প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন, আমরা কি পড়লাম? উদ্ভিদ কোষের কোষ প্রাচীর তৈরি হয় সেলুলোজ দিয়ে। কিন্তু যদি আমাকে প্রশ্ন করা হয় ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়, বা ফাঙ্গির কোষ প্রাচীর বা সেল ওয়ালটা কি দিয়ে তৈরি হয়, এটা হলো আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নের উত্তর চাই, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়। দুটোর অ্যান্সার চাই প্রত্যেকের কাছে কমেন্ট বক্সে। নাম্বার 1, ছত্রাকের কোষ প্রাচীর কোন উপাদান দিয়ে তৈরি? দ্বিতীয় পয়েন্ট, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কোন উপাদান দিয়ে তৈরি? ওকে, এই দুটোর অ্যান্সার চাই। আর অ্যান্সার আমি পরে তোমাদের নেক্সট ক্লাসের মধ্যে বলে দেবো, ভিডিওর মধ্যে বলে দেবো, কিন্তু তার আগে কমেন্ট বক্সের মধ্যে কিন্তু এই দুটোর অ্যান্সার তোমাদের কাছে আমরা তোমাদের কাছে চাইছি। আচ্ছা, তাহলে এটার প্রধান উপাদানটা কি? আমার সেলুলোজ। সেলুলোজ কি করে? সেলুলোজ কিন্তু আমাদের দেহ থেকে কোষ্ঠকাঠিন্য বা যাদের কনস্টিপেশন প্রবলেম আছে, সেলুলোজ কিন্তু তাদের সেই কনস্টিপেশন প্রবলেম বা কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে থাকে। ওকে, চল কোষ প্রাচীরের পরে আমরা নেক্সট পয়েন্টে চলে আসছি, সেটা হলো গিয়ে কোষ পর্দা বা সেল মেমব্রেন, যেটা প্রাণী কোষেও দেখতে পাওয়া যায় এবং যেটা উদ্ভিদ কোষেও কিন্তু আবার দেখতে পাওয়া যায়। ওকে, আচ্ছা, এটাকে আমরা কি বলি জানো? কোষ পর্দাকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন। সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন কি বলা হয়? এটাকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন। আচ্ছা, তাহলে সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন মানে কি? মানে যেই পর্দাগুলো তার মধ্যে দিয়ে দ্রাবক কিন্তু যেতে দেবেই না, এবং দ্রাবক অণু সবগুলোকে যেতে দেবে না, যেটা তার ইচ্ছে হবে সেটাকে সে যেতে দেবে, তার জন্য এটাকে বলা হয় কি? সিলেক্টিভলি পারমিয়াবল মেমব্রেন। আচ্ছা, প্রাণী কোষে এবং উদ্ভিদ কোষে উভয়ের মধ্যেই দেখতে পাওয়া যায়। আর কোষ পর্দা তৈরি হয় বেসিক্যালি আমার তিনটে জিনিস দিয়ে। ভালো করে পয়েন্টটা বোঝো, কোষ পর্দা আমার কি দিয়ে তৈরি হবে? কোষ পর্দা বেসিক্যালি আমার কিন্তু তিনটে জিনিস দিয়ে তৈরি হবে, প্রোটিন, লিপিড, প্রোটিন। প্রোটিন, লিপিড, প্রোটিন।
তার মানে আমরা কি লেয়ারটাকে দেখতে পাই, আমরা দেখতে পাই হলো কি পিএলপি লেয়ার। কি বলছে দেখিনি, ইহা প্রধানত লিপিড প্রোটিন দিয়ে তৈরি হয় যেটাকে বলা হয় পিএলপি লেয়ার। আর এই পিএলপি লেয়ারকে যারা বর্ণনা করেছে এটা থেকেই তো আমাদের এক্সামে কোশ্চেনটা তৈরি করে দেয় যে কোষ পর্দার পিএলপি লেয়ার বা ফ্লুইড মোজাইক মডেলটাকে কে তৈরি করছেন, আমাদের বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন। ওকে, সিঙ্গার অ্যান্ড নিকলসন হচ্ছেন গিয়ে সেই সকল সায়েন্টিস্ট যারা কোষ পর্দার ফ্লুইড মোজাইক মডেলটাকে আবিষ্কার করেছিলেন। আর যেই ফ্লুইড মোজাইক মডেল থেকে আমরা কি জানতে পারছি যে কোষ পর্দা প্রোটিন, লিপিড এবং প্রোটিনের লেয়ার দিয়ে তৈরি, যার জন্য কোষ পর্দার অন্য নামটা কি, কোষ পর্দার অন্য নাম হলো গিয়ে কিন্তু আমাদের পিএলপি লেয়ার। চলো আসছি তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন, কোষীয় অঙ্গাণু। বা এবারে কোষীয় অঙ্গাণু থেকে আবার কি ধরনের কোশ্চেন তৈরি করে বলতো, ডিটেলসে তো আমরা যাবই, কিন্তু এগুলো থেকেও আমাদের কোশ্চেন তৈরি করে দেয় যে এক পর্দা বিশিষ্ট নাকি, দ্বিপর্দা বিশিষ্ট নাকি, এমন কোনো কোষীয় অঙ্গাণুর নাম বলো যার মধ্যে কোনো পর্দাই আমার নেই, সেটা থেকে আমার কোশ্চেন তৈরি হয়। চলো একদম প্রথমে আমরা চলে আসি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু। একদম প্রথমে আমরা আসি পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, মানে সেই সকল কোষীয় অঙ্গাণু যার বাইরে কিন্তু কোনো রকম পর্দার লেয়ারকেই দেখতে পাওয়া যায় না। প্রথমটা কি, রাইবোজোম। দ্বিতীয়টা কি, মাইক্রোটিউবিউলস। তার মানে রাইবোজোম এবং মাইক্রোটিউবিউল হলো সেই সকল কোষীয় অঙ্গাণু যাদের বাইরে কিন্তু কোনো রকম পর্দার আবরণ দেখতেই পাওয়া যায় না। একক পর্দাযুক্ত লাইসোজোম হতে পারে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে পারে, গলগি বডি হতে পারে, ভ্যাকুওল হতে পারে। এরা কি, এরা কিন্তু আমাদের একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। দ্বিপর্দাযুক্ত কারা কারা, দ্বিপর্দাযুক্ত হলো নিউক্লিয়াস, দ্বিপর্দাযুক্ত হলো মাইটোকন্ড্রিয়া, দ্বিপর্দাযুক্ত হলো প্লাস্টিড। তাহলে এই পয়েন্টটা আশা করি প্রত্যেকের ক্লিয়ার হলো। কোষীয় অঙ্গাণু আমার পর্দাবিহীনও হতে পারে, কোষীয় অঙ্গাণু আমার একক পর্দাযুক্তও হতে পারে, বা কোষীয় অঙ্গাণু আমার দ্বিপর্দাযুক্তও হতে পারে। ওকে, চলো তার মানে যদি আমার সামনে একটা কোষকে আমরা দেখতে পাই, যদি এটা আমার সামনে থাকে একটা কোষ, কোষের মধ্যে মাঝখানের জায়গায় কে থাকে আমার, বা কোষের একটা জায়গার মধ্যে থাকে আমাদের নিউক্লিয়াস। এবারে নিউক্লিয়াস ছাড়াও পুরো কোষের মধ্যে অসংখ্য এরকম কোষীয় অঙ্গাণু থাকে না, তাহলে নিউক্লিয়াসটা হচ্ছে প্রধান কোষীয় অঙ্গাণু। তাহলে এটা পুরো একটা সেল, রয়েছে আমার নিউক্লিয়াস, নিউক্লিয়াস ছাড়া রয়েছে অন্যান্য কোষীয় অঙ্গাণু। এবার বাদবাকি ফাঁকা স্থানটার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, একটা তরলের মতো পদার্থ বা ধাত্র। তাহলে এই কোষের মধ্যে থাকা তরল পদার্থ বা ধাত্রটাকে বেসিক্যালি বলা হয় কি জানো, বেসিক্যালি বলা হয় সাইটোপ্লাজম। কি বলা হয় এটাকে, এটাকে প্রধানত বলা হয়ে থাকে আমার সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম মানে কি, সাইটোপ্লাজম মানে হলো কোষের মধ্যে থাকা তরল ধাত্রটা। একটা কোষের মধ্যে থাকা তরল ধাত্রকে আমরা কি বলি, সাইটোপ্লাজম বলে চলি। এবারে এই সাইটোপ্লাজমের সাথে যদি আমরা নিউক্লিয়াসকে জুড়িয়ে দেই, সাইটোপ্লাজমের সাথে যদি আমরা নিউক্লিয়াসকে জুড়ে দিই তাহলে আমরা কাকে পাবো, তাহলে আমরা কিন্তু প্রোটোপ্লাজমকে পেয়ে যাব। তাহলে আমরা কাকে পাবো, তাহলে আমরা প্রোটোপ্লাজমকে পেয়ে যাব। তাহলে এই যে দুটো টার্ম থেকে আমাদের এক্সামে বারবার কোশ্চেন করে, সাইটোপ্লাজম মানে কি, প্রোটোপ্লাজম মানে কি। সাইটোপ্লাজম মানে হলো কোষের মধ্যে থাকা তরল ধাত্রটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর এই তরল ধাত্র বা সাইটোপ্লাজমের সাথে যদি আমরা নিউক্লিয়াসটাকে জুড়ে দেই তখন যে টার্মটাকে আমরা শুনতে পাবো সেটার নাম কি, প্রোটোপ্লাজম। একটা সাইটোপ্লাজম আর একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট প্রোটোপ্লাজম। ক্লিয়ার হলো প্রত্যেকের, নোট ডাউন করে নেবো আমরা এটাকে একটু। চলে আসছি পরবর্তী কোষীয় অঙ্গাণু পড়তে, সেটা হচ্ছে আমাদের রাইবোজোম। পরবর্তী কোষীয় অঙ্গাণু আমাদের রাইবোজোম পড়তে। তো চলে আসি, রাইবোজোম আবিষ্কার করেন কে, রাইবোজোম আবিষ্কার করছেন বিজ্ঞানী জর্জ ই প্যালাডে। বাহ, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। রাইবোজোম আবিষ্কার করছেন কে, রাইবোজোম আবিষ্কার করছেন বিজ্ঞানী জর্জ ই প্যালাডে। রাইবোজোম দু ধরনের হয়, একটা হলো 70s প্রকৃতির, আর একটা হলো কিন্তু আমার 80s প্রকৃতির। আর রাইবোজোমকে বলা হয় কি, প্রোটিন ফ্যাক্টরি, কারণ রাইবোজোম কি করে, প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষে সহায়তা করে থাকে। তার জন্য রাইবোজোমটাকে আমরা কি বলি, তার জন্য রাইবোজোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলে চলি। ওকে, সো বিজ্ঞানীর নাম আমরা মনে রাখবো, রাইবোজোমের কতটা প্রকার হতে পারে মনে রাখবো, আর রাইবোজোমের কাজটা আমি মনে রাখবো। কাজটা কি, প্রোটিনটাকে সংশ্লেষ করা, যার জন্য এটাকে বলা হচ্ছে আমার কি, প্রোটিন ফ্যাক্টরি।
রাইবোজোমের পরে নেক্সট আমরা যাচ্ছি, সেটা যাওয়ার আগে বলে দিতে চাই, যারা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ এই দুটো এক্সামকে টার্গেট করছো এবং প্রত্যেকেই জানো যে একটা এক্সাম ক্লিয়ার করতে গেলে মক টেস্ট দেওয়া কতটা গুরুত্বপূর্ণ, কারণ মক টেস্টের অ্যানালিসিস করেই আমরা কিন্তু আমাদের প্রিপারেশন কতটা ডেপথে হয়েছে সেটা কিন্তু জানতে পারি। তার জন্য আমরা মক টেস্ট নিয়ে চলে এসেছি। ক্লার্কশিপের মক টেস্ট, যেখানে 50টা তুমি টপিক ওয়াইজ মক টেস্ট পাচ্ছ, টপিক ওয়াইজ 5টা ফুল লেন্থ টেস্ট পাচ্ছ, তাদের সলিউশন পাচ্ছ, অনলাইন টেস্ট পাচ্ছ, নিজেদের কত স্কোর এবং যতজনের সাথে তুমি এক্সামটা কমপ্লিট করছো সেই র্যাঙ্কটাকে পাচ্ছ, এবং সেই প্রত্যেকটা টেস্টের পিডিএফটাকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারছো। ঠিক একই রকমভাবে মিসলেনিয়াস, যেখানেও কিন্তু আমরা 50+ টপিক ওয়াইজ মক টেস্ট, 5টা ফুল টেস্ট, সলিউশন, অনলাইন টেস্ট এবং তোমার স্কোর এবং র্যাঙ্ক এবং পিডিএফ ডাউনলোডটা করতে পারছো। আর যারা নিতে চাইছো কম্বাইন্ড মক টেস্ট নিজেদের প্রিপারেশনটাকে ফুলফিল করার জন্য, তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি WBPSC মক টেস্ট সিরিজ, যেখানে তোমরা কিন্তু 50+ টপিক ওয়াইজ টেস্ট, 15টা ফুল টেস্ট, তার সলিউশন, তার অনলাইন টেস্ট, স্কোর, র্যাঙ্ক, পিডিএফ ডাউনলোড প্রত্যেকটাই করতে পারবে। শুধুমাত্র ক্লার্কশিপের মক টেস্ট অনলি 47, মিসলেনিয়াসের দাম অনলি 56, আর কম্বাইন্ড নিলে টোটালটা কিন্তু পড়ে যাচ্ছে তোমাদের 97 রুপিসে। আর এই প্রত্যেকটার মক টেস্টের ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারগুলোতে তোমরা কল করে নিতে পারো 9088890080-তে। ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? চলো নেক্সট পয়েন্টটায় আমরা চলে আসছি। নেক্সট পয়েন্ট হলো গিয়ে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নেক্সট পয়েন্ট আমাদের কি, সেটা হলো গিয়ে কিন্তু আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কি বলছে, আবিষ্কার করেছেন কে? আবিষ্কার করছেন হলো আমাদের বিজ্ঞানী, আবিষ্কার করেছেন বিজ্ঞানী অ্যালবার্ট ক্লড। বিজ্ঞানী অ্যালবার্ট ক্লড সর্বপ্রথম তিনি কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আবিষ্কার করছেন। আচ্ছা, যেটা আমাদের দু ধরনের হয়, একটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, একটাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি? উইথ রাইবোজোম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে হলো উইথ রাইবোজোম, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি? উইদাউট রাইবোজোম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উইথ রাইবোজোম, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে কি? উইদাউট রাইবোজোম। ক্লিয়ার হলো? চল আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি। নেক্সট স্লাইডে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিতে চাই, যারা এসএসসি, ব্যাংক, রেলওয়ে, WBCS এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে কোনো এক্সামের প্রিপারেশন নিতে চাইছো, এবং তার সাথে তোমরা যারা অনলাইন বা অফলাইন প্রিপারেশন নিতে চাইছো, মক টেস্ট দিতে চাইছো, বা অফলাইন সেন্টার খুঁজছো যেখানে তোমরা ফেস টু ফেস ফ্যাকাল্টিদের সাথে ইন্টারাকশন করে তোমাদের প্রিপারেশনটাকে চালিয়ে নিতে পারো, তাহলে তার জন্য তোমাদের কি করতে হবে? আমাদের প্লে স্টোরে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। দেখো এখানে তার ইন্টারফেসটা দেওয়া আছে। এই অ্যাপটাকে ডাউনলোড করে সেখান থেকে কিন্তু তোমরা আমাদের কোর্সের ডিটেইল অফলাইন অ্যান্ড অনলাইন এবং আমাদের মক টেস্টগুলো গিয়ে কিন্তু সেখানে তোমরা অবশ্যই অ্যাভেল করতে পারবে। ওকে, আচ্ছা, আমাদের কন্ট্যাক্ট নাম্বার কি? 9088890010। এই নাম্বারে কল করলেও কিন্তু তোমরা অফলাইন এবং অনলাইন বোথ কোর্সেসের ডিটেলসগুলোকে আরও এলাবোরেটিভ ওয়েতে তোমরা কিন্তু জানতে পারবে। ক্লিয়ার? তো চলো নেক্সট, তাহলে আজকে আমাদের সেলের ক্লাস আমরা এখানেই এন্ড করব। সেলের বাদবাকি কোষীয় অঙ্গাণু এবং কোষ বিভাজন এই প্রত্যেকটাকে কিন্তু আমরা নেক্সট ক্লাসে করব। সেশনটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড বন্ধুদের সাথে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। এরকম আরও ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।